আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইউক্রেনের রেকর্ড 4 শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা। এদিকে ইসরায়েলের গোপন নথিপত্র শীঘ্রই প্রকাশ পাবে বলছে ইরান। জানিয়ে দিব ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলল তুরস্ক। সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের হামলায় গাজায় নিহত 55,000 ছই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের রেকর্ড 4 শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা। শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের সবথেকে ভয়াবহ ড্রোন হামলা চালায় রাশিয়া। এক রাতে 460টি ড্রোন এবং 19 মিসাইল দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া, যা গত 3 বছর ধরে চলা রাশিয়ায় ইউক্রেন যুদ্ধের সবথেকে বড় হামলা বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। সোমবার ইউক্রেন বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা দাবি করেছে বিমান বাহিনী দাবি করেছে গত রাতে রাশিয়া 460টি ড্রোন এবং 19টি মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এটাই সবথেকে বড় হামলা ইউক্রেনের মধ্যে পশ্চিমাঞ্চলে হামলা চালানো হয়। কয়েকদিন আগে রাশিয়ার বিমান ঘাঁটি হামলা চালিয়েছে ইউক্রেন। তারই জবাবে রাশিয়া মারাত্মক হামলা চালায় বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার আহ্বানের পর এবং বন্দি বিনিময়ের মধ্যে রাশিয়া এই হামলা চালালো। এদিকে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়ার ছোড়া ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারেনি। মাত্র 10টির মতো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছে। এতে মাত্র একজনের আহত হওয়ার কথা স্বীকার করেছে কিয়েভ। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর রিভনেভের মেয়র ওলেস্কান্ডার টেবিলে বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক রাতে ড্রোন হামলাটি ছিল তার অঞ্চলের সবথেকে বড় আক্রমণ। গত সপ্তাহের শেষের দিকে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন অভিযান শুরু করেছে ইউক্রেন। রাশিয়ান বিমান ঘাঁটিতে পারমাণবিক অক্ষম সামরিক বিমান লক্ষ্য করে ইউক্রেনে এই ড্রোন হামলার প্রতিহত করার দাবি করেছে মস্কো। এই ঘটনার পর থেকেই মস্কো প্রতিরোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সে অনুযায়ী প্রতিরোধ জোট থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়া বিমান হামলা চালানো শুরু করে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশিরভাগ এলাকা দখল নিয়েছে রুশ বাহিনী। চলতি বছরের জানুয়ারিতে সক্ষমতায় আসার পর এই যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়ার কথা বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে দুই পক্ষের সঙ্গেই কথা বলেছে ট্রাম্প প্রশাসন, তবে এখনও কোনো সমাধান আসেনি। এই যুদ্ধ এখনও পর্যন্ত অন্তত 12,000 ইউক্রেনীয় বেসামরিক মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের গোপন নথিপত্র শীঘ্রই প্রকাশ পাবে বলছে ইরান। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খামি জানিয়েছেন, খুব শীঘ্রই ইসরায়েলের গোপন এবং স্পর্শকাতর নথিপত্র প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি এসব দলিলকে অমূল্য সম্পদ হিসেবে আখ্যায়িত করে বলেন, নথিগুলো ইরানের আক্রমণাত্মক অবস্থানকে আরও শক্তিশালী করবে। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ হাজির করেননি। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মিখাইল এসব দাবি করেছেন। খবর টাইম অফ ইসরায়েল। সাক্ষাৎকারে তিনি বলেছেন, তেহরানের হাতে এসেছে হাজার হাজার গোপন নথি। এমন বলা হলেও এটি একটি ইন্টার সিস্টেম মাত্র। তার দাবি, এই নথিগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা, প্রতিরক্ষার সক্ষমতা, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ বিভিন্ন দেশের সঙ্গে তেল আবিবের সুসম্পর্ক গোপন নথিপত্র। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো খবর জানিয়েছে, গোয়েন্দা তথ্য এক বিশাল ভাণ্ডারের দখল নিয়েছে। যদিও এসব দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। খতিব বলে, এই নথিপত্র স্থানান্তর একটি দীর্ঘমেয়াদী এবং কঠোর নিরাপত্তা নির্ভর প্রক্রিয়াশীল। স্বাভাবিকভাবে স্থানান্তরের পদ্ধতি গোপন রাখা হবে, তবে নথিগুলো খুব শীঘ্রই প্রকাশ করা হবে। ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে এই নথি কথিত তথ্য ফাঁস 2023 সালে ইসরায়েলের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র সাইবার হামলার সঙ্গে সম্পর্কিত কিনা তা স্পষ্ট নয়। এর আগে 2018 সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, মোসাদের এক অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচি আক্রান্ত একটি বিশাল কাভার্ড উদ্ধার করা হয়েছে, যা থেকে ইরানের আগের চেয়ে বেশি পারমাণবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছিল। এই ঘটনাটি এমন এক সময় সামনে এলো যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ মীমাংসার আলোচনায় অগ্রগতি থমকে আছে। ওয়াশিংটন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানালেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বুধবার এ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন,
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসা ইরানের স্বার্থের শতভাগ বিরুদ্ধে। তিনি আরো বলেছেন, আমেরিকার উদ্বাস্ত নেতা বারবার বলছে আমাদের পারমাণবিক কর্মসূচি থাকা উচিত নয়, কিন্তু তারা আমাদের জন্য একটি নির্ধারণ করায়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হুমকির মধ্যেও কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দিচ্ছিলেন। চলতি বছর এপ্রিল মাসে ইসরায়েলের পরিকল্পিত হামলা ঠেকাতে তিনি হস্তক্ষেপ করেন বলেও আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্য এসেছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ করেছে ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম পরিশোধন করছে যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব বেশি কাছাকাছি। যদিও তেহরান বারবার দাবি করেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং সামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইউএসএ সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে ইরান গোপনে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে এবং চলতি সপ্তাহে ইউএসএ রোড অফ ইনিশিয়েটিভ ইরানকে তিস্তা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরান এমন এক সময় ইসরায়েলের গোপন নথিপত্র প্রকাশের ঘোষণা দিয়েছে যখন মধ্যপ্রাচ্য নিরাপত্তা উত্তেজনা চড়বে। এই ঘোষণায় নতুন করে কূটনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে, তবে এসব নথি সত্যি কতটা গোপন এবং প্রমাণযোগ্যতা এখনই স্পষ্ট নয়। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলল তুরস্ক। আন্তর্জাতিক জলসীমায় গাজার মানবিক ত্রাণ বহনকারী জাহাজ ম্যান্ডেলিসকে আটক করায় ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিযুক্ত করেছে তুরস্কের সরকার। তো তুর্কি নাগরিক সহ সোমবার ভোরে 12 অ্যাক্টিভিস্টকে বহনকারী জাহাজটিকে জব্দ করে ফিলিস্তিনি ছিটমহলে পৌঁছাতে বাধ্য হয় ইসরায়েল। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয় তুরস্কের কর্মকর্তারা এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। ইসরায়েলি সরকার সামুদ্রিক নিরাপত্তা এবং নৌ পরিবহনের স্বাধীনতা উভয়কেই বিপন্ন করছে বলে আঙ্কারা অভিযোগ করেছে। তুর্কির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় নেতানিয়াহু সরকারের এই জঘন্য হামলা পরিবহনের স্বাধীনতা এবং নিরাপত্তা উভয়কেই হুমকির মুখে ফেলেছে। এটা আবারও প্রমাণ করেছে যে ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। ইসরায়েলি কর্মকর্তারা জানান গাজা উপত্যকায় অবরোধ ভাঙার লক্ষ্যে দাতব্য জাহাজটির নিয়ন্ত্রণে ইসরায়েলি বাহিনী নেয় এবং গোটা থন্ডবার্গ সহ এর ক্রুদের আটক করে। জাহাজগামী তুর্কি নাগরিকদের বহনকারী তান জাহাজ ইসরায়েলি বাধার মুখোমুখি হওয়ার ঘটনা এটি প্রথম নয়। 2010 সালে মানবিক ত্রাণ বহনকারী জাহাজগামী একটি ফ্লোরিডায় অভিযান চালিয়ে 10 জন তুর্কি নাগরিককে হত্যা করে ইসরায়েল। এই ঘটনায় তুরস্ক ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে বড় সংকটের সৃষ্টি করে, যা বেশ কয়েকটি বছর স্থায়ী হয়। পরে ইসরায়েল ক্ষমতা চায় এবং 2013 সালে মার্কিন মধ্যস্থতায় এটি চুক্তিতে পরিপূর্ণ দিতে সম্মত হয় তেল আবিব। ইসরায়েলের হামলা গাজায় নিহত 55,000 ছুঁই। ইসরায়েলি বিমান হামলায় সোমবার দিনভর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে 60 জন এবং আহত হয়েছে আরও 388 জন। সোমবার সন্ধ্যার পর বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করেছে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবার পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গোটা মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 54,927 জনে। এদের পাশাপাশি আহত হয়েছে আরও 1,26,227 জন ফিলিস্তিনি। 23 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র সাংগঠনিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1,200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং ফিলিস্তিনিদের মুক্ত করতে এই দিন থেকেই গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। 15 মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয় গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করেছে আইডিএফ। দ্বিতীয় দফায় এই অভিযানে গত 2.5 মাসে গাজায় নিহত হয়েছে 4 লাখ। দ্বিতীয় দফায় এই অভিযানে গত 2.5 মাসে গাজায় নিহত হয়েছে 4,690 ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় 14,534 জন।